পিছন নিয়ে চলে গেলি, তারপর কি হলো বললেও না তো। আরে দোস্ত আর বলিস না, কালকের বিকেলের মুহূর্তটা ছিল আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে খুব জ্বালাইছিস পুলিশিনীকে। তার বলতে বেটা, কি করেছিস বল না। আমি পুলিশিনীর পিছন নিয়ে তারপরে সব ওদেরকে খুলে বললাম। ওরা তো হাসতে হাসতে শেষ। বন্ধু তাহলে ভালোই প্যারা দিয়েছিস মেয়েটাকে। ইস, আরে বড় ভাই, এসব নিয়ে যখন কথা বলছি মজা করতেছি, তখনই সিনিয়র ভাইরা এসে বলল, এখানে এত হাসাহাসি কেন? কেন ভাই, আশা বারণ নাকি? কলেজে এত পোলাপান থাকতে এই বড় ভাইগুলো শুধু আমাদের ফ্রেন্ড সার্কেলের পিছনেই লাগে, নানাভাবে বিরক্ত করে। আমরা ছোট হয়ে কলেজে বাইক নিয়ে আসি, যেটা তাদের সহ্য হয় না, তাই সবসময় আমাদের সাথে এদিক সেদিক করে। ওই তুই কি বললি? ভাই সরি। ঠিক আছে, জোরে জোরে যেন আর হাসতে না দেখি। না, এখন আর সহ্য করা যাচ্ছে না। আমরা হাসলে ওদের কি? আমার আর নিলয়ের ধৈর্য এমনিতেই কম। কেন ভাই, কলেজের সবাই তো হাসে, আমরা হাসলে সমস্যা কোথায়? শালা তুই কি বললি? ওই কি হয়েছে? আমরা হাসলে তোদের সমস্যা কোথায়? প্রচুর রেগে ওদের সামনে গিয়ে বললাম। ওরা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু না বলে চলে যাচ্ছে। যাওয়ার সময় বলে গেল, তোদের পরে দেখে নেব। দেখে যখন নিবি তো এখনই দেখে নে, পালাচ্ছিস কেন? আমিও বুঝতে পারছি না ওরা আমাকে দেখে পালাচ্ছে কেন। কিরে বন্ধু, ওরা তোর কথা শুনে পালালো কেন? শালারা আমাকে দেখে ভয় পায় তাই। তারপর সবাই মিলে হেসে উঠলাম। তখনই কে যেন আমার কাঁধে হাত দিয়ে আমার কলার চেপে ধরলো। সঙ্গে সঙ্গে আমিও পিছনে ঘুরতে ঘুরতে বলতে লাগলাম, কোন হালারে? তখনই ঠাস করে আমার গালে একটা থাপ্পড় পড়ে। পুলিশিনী দাঁড়িয়ে আছে, আর থাপ্পড়টাও ওই মেরেছে। আপনি এখানে? বলার সাথে সাথেই গালে আরো একটা থাপ্পড় পড়ল। ও মা গো, বাঁচাও আমায়! পুলিশিনীকে দেখে আরিফ, নিলয়, সিয়াম ওরা সবাই কলেজ থেকে উধাও। তোকে আজ কেউ বাঁচাবে না। আমি কি করেছি? আমার সাথে আপনি এমন করছেন কেন? তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। তোকে আমি সেদিনই বলেছিলাম এর ফল ভালো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই চল আজকে থানায়, তারপরে দেখতে পারবি কি সুন্দর করে তোর আদর যত্ন করি। এই বলেই পুলিশিনী আমার কলার ধরে টানতে টানতে কলেজের বাহিরে নিয়ে যেতে থাকে। কলেজের সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দিন। সকলে দেখছে তো? দেখুক, তোকে আমি সেদিনই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না। না, সত্যি সেদিন খুব বাড়াবাড়ি করেছি। পুলিশিনী অনেক রেগে আছে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সোজা থানায় নিয়ে আসলো। থানায় আসার পরে, করিম সাহেব, হাজতের দরজা খুলুন। তারপর হাজতের দরজা খোলা হলো, আমাকে ভিতরে নিয়ে গেল। প্লিজ ম্যাম, আমাকে মাফ করে দিন। আমি সেদিন অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দিন। ছাড়বো তোকে অবশ্যই, তার আগে তোকে ক্রাশ খাওয়ার ঝালটা বোঝাতে হবে না। করিম সাহেবকে লাঠিটা আনতে বলল। এমন করবেন না ম্যাম, আমার সামনে এক্সাম। আমার সাথে ফাজলামো করিস, আমাকে ব্ল্যাকমেল করার মজা তোকে বোঝাচ্ছি। একটি পুলিশ লাঠি দিয়ে গেল, আর পুলিশিনী লাঠিটা নিয়ে আমার এক পায়ে খুব জোরে একটা বাড়ি দিল। আমি সঙ্গে সঙ্গে মা গো বলে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কিরে, এক বাড়িতেই ফ্লোরে বসে পড়লি? আরগুলা কোথায় নিবি? ওই কেউ এসে একে তুলে ধরো। প্লিজ ম্যাম, এমন করবেন না। আমি কখনো আর আপনার সামনেও আসবো না। এই চুপ, একদম জাস্ট চুপ। পুলিশিনী যে এত ভয়ঙ্কর হবে তা আগে ভাবিনি, তাও আবার এতটুকু সামান্য বিষয় নিয়ে। তারপরে কেউ একজন এসে আমার দুই বাহু ধরে তুলে ধরলো। তুলে ধরার সাথে সাথে পুলিশিনী আমার আরেক পায়ে খুব করে বাড়ি মারে। ও মা গো, দয়া করুন, আমাকে আর মারবেন না। আমাকে ইপটিজিং করা, ক্রাশ খাওয়া, খাবি ক্রাশ নে বেশি করে খা। বলেই আমার পায়ে এলোপাতারি মারতে লাগলো। শুধু পায়েই মারছে, আর অন্য কোথাও মারছে না। ম্যাম, খুব লাগছে, আমাকে আর মারবেন না। বললাম তো, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। পুলিশিনী আমার কথার প্রতি উত্তরে কিছু না বলে জোরে জোরে আমাকে 3টা থাপ্পড় মারলো। তারপরে তার সর্বশক্তি দিয়ে ডান পায়ে বাড়ি মারলো, যার ফলে আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না। পা আমার অবশ হয়ে যাচ্ছে। নিজের ভর পায়ের উপরে আর ধরে থাকতে না পেরে যে আমাকে ধরে রেখেছিল তার উপরে দিয়ে দিলাম। পুলিশিনী মারছে, আর আমি ওর মুখে পানে তাকিয়ে আছি। আর কোনো কথা বলছি না বা জিজ্ঞেস করছি না, অনেক কষ্ট হচ্ছে। তখনই পুলিশিনী আবার ডান পায়ে যে বাড়ি দিল, মনে হচ্ছে পাটা কেউ কেটে নিয়ে গেছে। ম্যাম, দয়া করুন, পাটা হয়তো ভেঙে গেছে। আমাকে যে ধরে রেখেছিল তার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পুলিশিনী এবার মারা থামিয়ে
আমার দিকে তাকিয়ে, আপনার দোহাই লাগে, আর মারবেন না, আমি আর কখনো আপনার সামনে আসবো না। পাশ থেকে একটা পুলিশ বলল, ম্যাম ওকে ছেড়ে দিন, ওর পা মনে হয় ভেঙে গেছে। পুলিশিনী হাতের ইশারায় আমাকে যে ধরেছিল তাকে সরে যেতে বলল। সে ছেড়ে দেয়ায় আমি ফ্লোরে শুয়ে পড়লাম আর পা ধরে কান্না করতে লাগলাম। ওর বন্ধুদের ফোন করে ওকে নিয়ে যেতে বলো। পুলিশিনী আর কিছু না বলে চলে গেল। আর পাশে থাকা পুলিশের মধ্যে একজন এসে আমার পকেট থেকে মোবাইল বের করে শুভর নাম্বার ডায়াল লিস্টে আগে পেয়েই ওকেই ফোন দিল আর আমাকে নিয়ে যেতে বলল। কিছুক্ষণ পরে ওরা থানায় আসলো। আমাকে জেলের মধ্যে পড়ে থাকতে দেখে দৌড়ে আমার কাছে আসলো। মাহমুদ, তোর এই অবস্থা কেন? দোস্ত, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি আর সহ্য করতে পারছি না। শোনো, তোমাদের বন্ধুর ডান পা ভেঙে গিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাও। প্লিজ আমাকে নিয়ে চল। তারপর ওরা আমাকে উঠে দাঁড় করালো। শুভ আর সিয়াম ওদের কাঁধে আমার দুই বাহু রেখে ভর করালো আর আরিফ, নিলয় আমাকে আধো কোলে করে ধরে বাহিরে নিয়ে যেতে লাগলো। বের হয়ে যাওয়ার সময় পুলিশিনীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পুলিশিনীকে দেখে নিলয় বলল, ম্যাডাম, এই সামান্য একটা বিষয়ের জন্য যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন? সামান্য একটা বিষয়ের জন্য ওকে এমন করে মারলেন? আপনি মানুষ না অন্য কিছু। অপরাধ করেছে তাই তার শাস্তি পাইছে। কি অপরাধ ছিল ওর? ভালোবাসা কি অপরাধ? ভালো যখন আপনি বাসেন নাই তাহলে বলে দিতেন, এর জন্য এভাবে মারতে পারলেন? ওই তোরা চুপ করবি? আমাকে মাফ করে দিয়েন, আমি আর কোনো দিন আপনাকে বিরক্ত করব না, কখনো আপনার সামনে আসবো না। এই বলে আমরা ওখান থেকে চলে আসলাম। আমাকে হাসপাতালে নিয়ে গেল ওরা। তারপর এক্স-রে করে বোঝা গেল সত্যি সত্যি আমার ডান পা ভেঙে গেছে। ডাক্তার চেক আপ করে ব্যান্ডেজ করে দিল। তারপরে আম্মুকে খবর দেওয়া হলো। আম্মু তো শুনেই কান্না জুড়ে দিয়েছে। নিলয়রা অনেক সান্ত্বনা দিল আম্মুকে। আম্মু বলল, কিরে বাবা, তোর এমন হলো কি করে? আরে আম্মু, বেশি কিছু হয় নাই তো, শুধুমাত্র বাইক থেকে পড়ে গিয়ে ডান পাটা ভেঙে গেছে। তোকে আমি কত করে বলি হুন্ডা দেখে চালাবি, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করো না, ঠিক হয়ে যাব আমি। তুমি এখন আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লাগছে। আর ডাক্তার বলেছে কাল রিলিজ করে দিবে আমায়। ওকে যাচ্ছি, তুই একটু অপেক্ষা কর। মা চলে যাবার পরে নিলয় বলল, ওই তুই আন্টিকে মিথ্যা কথা বললি কেন? তো কি বলতাম? বলতাম আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে এমন করে মেরেছে, তাহলে তো আম্মুর টেনশন আরো বেড়ে যেত। তো এখন কি করবি? কি আর করব, ওই পুলিশিনীর থেকে দূরে দূরে থাকবো, আর বিরক্ত করব না। আরে আপনি এখানে কেন? আর আপনার পায়ে কি হয়েছে? মেয়ের কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে দেখলাম সেদিন রেস্টুরেন্টে 3টা মেয়ের মধ্যে একজন আফিয়ার বান্ধবী। আরে আপনি এখানে, ভালো আছেন? আমি ভালো আছি। ডাক্তারের কাছে এসেছিলাম একটা কাজে, তখন আপনাকে দেখে ভিতরে আসি। ও আচ্ছা, এই যে পরিচিত হন, এ হলো আমার 4 বন্ধু শুভ, আরিফ, নিলয় আর সিয়াম। আর তোরা শোন, এ হলো আফিয়ার বান্ধবী। হাই, তবে আপনি আমাকে বলবেন প্লিজ আপনার পায়ে কি হয়েছে? ভেঙে গেছে। কিন্তু কি করে? কি করে আবার আপনার বান্ধবী মেরে পা ভেঙে দিয়েছে? ওই চুপ কর। তুই চুপ কর, আমাকে বলতে দে। কি? আফিয়া এসব করেছে? কিন্তু কেন? কেন আবার? আপনার বান্ধবীকে ভালোবাসে বলে, সেদিন আপনার সাথে রেস্টুরেন্টে মজা করেছে বলে। কি? আপনারা কি বলছেন এসব? বিশেষ না হলে আপনার বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। ওই তোরা থামবি? ভাইয়া আপনি থাকেন, পরে এসে আপনার সাথে দেখা করে যাব। আমি আসছি আজ। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। আফিয়া, তুই এটা করলি কি করে? আমি আবার কি করেছি? তুই ছেলেটাকে মারিস নাই, শুধু ওর পাটাও ভেঙে দিয়েছিস। তুই তো অমানসিকতার পরিচয় দিয়েছিস। কি করব বল, তখন অনেক রেগেছিলাম। তুই চুপ কর। আর ছেলেটা তো কোনো দোষ করছিল না, ও তো শুধু তোকে ভালোবেসেছিল। আর ভালোবাসা তো দোষের কিছু নয়। তোর ভালো লাগে না এটা অন্য ব্যাপার, তুই ওকে কাছে ডেকে বুঝিয়ে বলে দিতেই পারতিস, কিন্তু তুই তা না করে ওকে পশুর মতো মেরেছিস। আফিয়া, তুই তো বলতিস তোর একজন ভালোবাসার মানুষ দরকার, যে তোকে বুঝবে, যে তোকে সবসময় ভালোবাসবে। আর ছেলেটা দেখতেও তো ভালো ছিল, তাহলে এভাবে মারলি কেন? তুই এত কঠোর মনের সেটা জানতাম না রে। আর পুলিশেরা অন্যায়কারীকেও এমন করে মারে না। আফিয়া নুসাইবার কথার উত্তরে কিছু না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে আফিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে ভাবতে থাকে, আমার এমন লাগছে কেন? ছেলেটাকে মারার পর তো আমার খুশি হবার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? তাহলে কি আমি ছেলেটাকে মেরে ভুল করেছি? কেনই বা মারলাম ছেলেটাকে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমাকে শুধু ভালোবাসতো। আমাকে ভালোবাসতে তো জোর করতো না। না, রাগের মাথায় অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। এখন আমার কি করা উচিত?
কিছুই আমার মাথায় আসছে না। আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন। কিছুক্ষণ এইভাবে মাথায় হাত দিয়ে আফিয়া বসে থাকে। তখন পাশ থেকে এক কনস্টেবল বলে, ম্যাডাম আপনার কথা মতো হাসপাতালে গিয়েছিলাম। ও, তুমি এসেছো? তার ছেলেটার কি খবর? ওর ডান পায়ের হাড্ডি অনেক বাজেভাবেই ভেঙেছে। ওকে, তুমি এখন যাও। এখন আফিয়ার কিছুই ভালো লাগছে না। ও আর থানায় না থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমের দরজা লাগিয়ে আমাকে মারার কথাগুলো চিন্তা করতে থাকে। আর এদিকে হাসপাতালে তোর হুন্ডা আমি বিক্রি করে দিব। আম্মু, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। তাহলে আমি কলেজ যাব কি করে? আমি রিক্সা ঠিক করে দিব, তোকে কলেজে দিয়ে আসবে, ও নিয়ে আসবে। আরে আম্মু, কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, আমি যেটা বলেছি সেটাই। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? আমার লক্ষ্মী আম্মু, আমি প্রমিস করছি আর কখনো জোরে হোন্ডা চালাবো না। মনে থাকবে তো? আম্মু, খুব করে মনে থাকবে। দাও, এবার খাইয়ে দাও তো। আয়। আর তোকে বাসায় যেতে দিবে কবে? কালকে বিকেলে। তোর ঠিক হতে কতদিন লাগবে? সম্পূর্ণ ঠিক হতে প্রায় 2 মাস লাগবে। তাহলে তোর কয়েকদিন পরে যে এক্সাম। কিছু হবে না, আমি প্রিন্সিপালকে ফোন করে সব খুলে বলেছি। স্যার বলেছে তোমাকে আসতে হবে না, তুমি ঠিক হয়ে কলেজে এসো। তাহলে ঠিক আছে। রাতে আম্মু ঘুমিয়েছিল আমার পাশে। আমার ঘুম হয় নাই তেমন, ব্যথা করছিল বলে। যাই হোক, সকালবেলা পুলিশিনীর বাসার নিচে পুলিশিনীর 3 বান্ধবী ওকে ফোন দিয়েই যাচ্ছে। হ্যালো, বাসার নিচে আয়। আর হ্যাঁ, সিভিল ড্রেসে আসবি কিন্তু। কেন? আরে আসতে বলেছি, আসবি। এত প্রশ্ন কেন করছিস? আচ্ছা, আসছি। 10 মিনিট পরে আফিয়া ওদের বাসার নিচে এলো। কি ব্যাপার, তোরা এত সকালে এখানে কেন? তোর ভুলের জন্য। আফিয়া বুঝতে পেরে মাথা নিচু করে নিল। মন খারাপ করে আর কি হবে, এখন চল আমাদের সাথে। আফিয়া বুঝতে পারে ওর বান্ধবীরা ওকে আমার কাছে নিয়ে আসবে আর ওকে দিয়ে সরি বলাবে। আফিয়া ওদের কথা মতো মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যাবার পরে, শোন, তুই গিয়ে ছেলেটাকে সরি বলবি আর বলবি যে তোর ভুল হয়ে গিয়েছে। কিরে, কথা বল। বলবো। আরো কিছুটা পথ যাবার পরে যখন সবাই চুপ, তখন আফিয়া বলল, আচ্ছা, একটা কথা বলি। কি বলবি বল। বলছিলাম, ফুলের তোড়া নিয়ে গেলে একটু ভালো হয় না? আরিফা, তুই বলছিস এই কথা? বাহ, অবশেষে তোর কাছ থেকে ছেলেটার জন্য কিছু নিয়ে যাওয়া হবে, খুব ভালো। তাহলে বসে আছিস কেন? যা, ফুলের তোড়া নিয়ে আয়। কি রে, ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছিস কেন? যা নিয়ে আয়। তারপরে গাড়িটা থামিয়ে আফিয়া চলে গেল ফুলের তোড়া আনতে। ফুলের তোড়া আনার পরে আফিয়াকে একটু খুশি খুশি দেখাচ্ছিল। তারপরে আর দেরি না করে হাসপাতালে চলে আসলো। এদিকে আমি আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন আফিয়ার বান্ধবীরা বলল, আসতে পারি? আসো। তারপরে আগে আফিয়ার বান্ধবী 3 জনের রুমে প্রবেশ করলো। সর্বশেষে দেখি আফিয়া মাথা নিচু করে ফুলের তোড়া নিয়ে আসছে। কোথায় যে হারিয়ে গেছে সেটা অজানা। সরি? আরে আপনি সরি বলছেন কেন? আমি ফুলের তোড়াটা আমাকে দিয়ে ধন্যবাদ। যতই নরম হও না কেন লাভ নেই, আমি তোমার শত শত হাত দূরে থাকবো।
পুলিশিনীর মনের মধ্যে কি চলছে জানি না, কিন্তু আমি ওর ধারে কাছেও যাব না। যদি এত তাড়াতাড়ি সব ভুলে যাই তাহলে সুদে আসলে শোধ নেওয়া হবে না। দেখ এবার, যাকে এত মারলি তাকে বলার সাথে সাথে সবকিছু ভুলে গিয়ে তোকে মাফ করে দিই। আরে কি বলছো তোমরা? ঠিকই বলছি। সত্যিই আমি অনেক খারাপ করে ফেলেছি। আরে ও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করি নাই। শালি মেরে এখন আদি খেতা দেখাতে আসছে। মনে মনে এসব বলছি, তখনই হঠাৎ আম্মু রুমে আসলো। আন্টি, ওকে কবে বাসায় নেবেন আর ঠিক হতে কতদিন লাগবে? 2 মাস লাগবে ঠিক হতে, আর আজ বিকেলেই বাসায় নিয়ে যাব। মা, তোমরাই ওকে একটু বোঝাও। দেখো না, হোন্ডা চালাতে গিয়ে পাটা ভেঙে ফেলেছে। আমার কথা তো শোনেই না। আচ্ছা আন্টি, বোঝাবো। আন্টি, তাহলে আজ আমরা আসি। তো আমাদের বাসায় একদিন এসে ঘুরে যেও। আচ্ছা আন্টি। সকলে আম্মুর কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। কারণটা হলো আমি আফিয়ার মারার কথা না বলেছি বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙেছি। আফিয়াও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওরা বাহিরে যাবার পরে, দেখেছিস ছেলেটাকে তুই মেরেছিস, সে কথা না বলে বলেছে হোন্ডা থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। দেখেছিস কত ভালো ছেলেটি। ছেলেটি যদি তোকে ভালো না বেসে আমাকে ভালোবাসতো তাহলে ওকেই আমি বিয়ে করতাম। রাগিস কেন? আচ্ছা চল বাসায় যাই। আমাকে বিকালে হাসপাতাল থেকে রিলিজ করে দেবার পরে বাসায় নিয়ে আসা হয়। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এখন আমি সম্পূর্ণ সুস্থ। তবে এতদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। সিদ্ধান্ত নিলাম আজ কোথাও বের হব, কিন্তু যাব কিভাবে? 1, আম্মু এখনো বাইরে যেতে দিবে না। 2, বাইক তো নিতেই দিবে না। তারপর আম্মুকে 9-6 অনেক কিছু বুঝিয়ে বিকেলবেলা বাইক নিয়ে আমি আর আরিফ বের হলাম। আর হ্যাঁ, এই 2 মাসে আমার বাইকের লাইসেন্স করিয়ে নিয়েছি, ড্রাইভিং লাইসেন্সও করিয়েছি। আমরা দুজনে যাচ্ছি, হঠাৎ করে দেখি কিছু দূরে পুলিশ গাড়ি চেকিং করছে। আফিয়াও আছে। আমরা কাছে যেতেই একটা পুলিশ আমার বাইক থামালো। হেলমেট তো পরেছো, এবার গাড়ির কাগজপাতি দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও। আমরাও সাথে সাথে গাড়ি থেকে নামলাম, আর আমাদের দেখা মাত্রই আফিয়া আমাদের দিকে এগিয়ে আসলো। ওনাদের যেতে দিন। ওকে ম্যাম। ওই তোমরা যাও, কাগজপাতি দেখাতে হবে না। তবে আমি কোনো কথা না শুনে বাইকের সিট খুলে কাগজপাতি বের করলাম। ওই তোমাদের কি বলা হলো? গাড়ির লাইসেন্স কিছু দেখাতে হবে না। আফিয়া আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি ওর দিকে একবারও তাকাই নাই। এই নিন আমার বাইকের কাগজ আর আমার ড্রাইভিং লাইসেন্স। তারপরে পুলিশটি আমার কাগজপাতি চেক করে বলল কোনো সমস্যা নাই। আমরা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। চলে আসার সময় দেখলাম আফিয়া আমার দিকে তাকিয়েছিল। তবে আমি দেখেই সাথে সাথে চোখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসি। এত সহজে সব কিছু ভোলা যাবে না। যাই হোক, বাসার দিকে আসতে আসতে রাত 10টা বাজলো। অনেকদিন পরে বেরিয়েছি তো, তাই আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে, যে কখন টেরও পাই নাই। শীতের রাত, 10টা মানে অনেক রাত। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে অলরেডি। আমি আর আরিফ বাইক নিয়ে আসতেছি, রাস্তা খালি ফুল স্পিডে আসছি। তখন সামনে নজর গেল, দেখলাম এখনও পুলিশিনীর গাড়ি ওখানে দাঁড়ানো। আমি বাইক স্লো করে চালিয়ে ওর গাড়ির কাছে আসতেই ওকে গাড়ির সামনে দেখতে পেলাম না। তবে গাড়ির ওপাশ থেকে শব্দ আসতেছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও প্লিজ। আমার কানে শব্দটা আসা মাত্রই জোরে বাইক টেনে গাড়ির বিপরীতে এসে দেখি 3টা যুবক একটা মেয়েকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, গাড়ির ভিতরে অন্ধকার। ওই কে রে ওখানে? আমি আর আরিফ গাড়ি থেকে দ্রুত নামতে নামতে কথাটা বললাম। আমাদের কথা শুনে যুবক 3জন দৌড়ে পালালো। তখন গাড়ির অন্ধকার থেকে আফিয়া বের হয়ে আসলো। আমি আর আরিফ তো ওকে দেখে অবাক। আফিয়াকে দেখে আমি উল্টো দিকে ঘুরে দাঁড়াই। আপনি এখানে? আসলে আমার পিস্তলটা ভুলে বাসায় রেখে এসেছি, আর থানায় অনেক কাজ থাকায় বাসার দিকে ফিরতেও দেরি হয়ে যায়। আর মাঝপথে ওই জানোয়ারগুলো আমার সাথে। বুঝলাম। আরিফ চলে আয়। আসলে বলতে চাচ্ছিলাম আমার গাড়ির চাকাটা ওরা লিক করে দিয়েছে। আমরা তাকিয়ে দেখলাম সত্যি গাড়ির চাকা লিক। আমরা গাড়ি থেকে নামলাম। আফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিফ, তুই বাইক নিয়ে যা, গিয়ে ওনাকে নামিয়ে দিয়ে আয়। বন্ধু তুই যা, আমি এখানেই থাকি। তোকে যা বলেছি তুই তাই কর, এত বেশি কথা বলিস কেন? ওকে। আরিফ বাইক স্টার্ট দিয়ে দেয়। আসুন ম্যাম। আফিয়া বাইকে না উঠে আমার দিকে তাকিয়ে আছে। বন্ধু আমার থেকে তুই ম্যামকে নিয়ে গেলে ভালো হতো। আমি রাগী লোক নিয়ে
আফিয়ার দিকে তাকালাম। বন্ধু তুই নামিয়ে দেয়, আমি এখানে আসি। তারপরে আমি কোনো কথা না বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম, কারণ আমি না গেলে আফিয়া যাবে না, তাই মাইন্ডকার চিপায় পড়ে যাচ্ছি। আমি বাইক স্টার্ট দিতেই পুলিশিনী এসে বাইকে বসলো, উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি বাইক চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আফিয়াদের বাসার সামনে এসে